আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি স্পিওনাজ ইউনিভার্সের আজকের এপিসোডে। সারা বিশ্বের দুর্ধর্ষ সব গোয়েন্দা সংস্থা এবং তাদের লোমহর্ষক সব মিশনের গল্প শুনতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন। পৃথিবীতে অনেক বিখ্যাত গোয়েন্দার কাহিনী রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এমন একজন গোয়েন্দা ছিল যিনি তার সাহসের মাধ্যমে শুধু দেশটির জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেননি, বরং তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে পাকিস্তান সেনায় মেজরের পদেও পৌঁছেছিলেন। তিনি অনেক বছর ধরে পাকিস্তান সেনা সদস্য হয়ে পাকিস্তানিদের চোখের সামনে থেকে এমন গোপন তথ্য বের করে ভারতের কাছে পাঠিয়েছেন, যার ফলে পাকিস্তানের বেশ কিছু অপারেশন শুরু হওয়ার আগেই ভারতের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল। তার গোপনে কাজ করার এবং পরিচয় বদলানোর ক্ষমতা এমন ছিল যে তিনি পাকিস্তানের এক মেয়ের সাথে বিয়ে করে সেখানে নিজের পরিবার তৈরি করেছিলেন, তবে কেউই তার আসল পরিচয় জানত না। তার কাজকর্মে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে ব্ল্যাক টাইগার উপাধিতে ভূষিত করেছিলেন। এই সাহসী অফিসার ছিলেন RAW রয় এর এজেন্ট রাবীন্দ্র কৌশিক, যিনি মাত্র 2-1 বছর বয়সে RNAW এ যোগদান করে দেশের জন্য শুধু তার নাম, পরিচয় এবং ধর্ম পরিবর্তন করেননি, বরং তার জাতীয়তাও পরিবর্তন করেছিলেন। তিনি পাকিস্তানে বছর 2 ধরে বসবাস করে ভারতের জন্য গুপ্তচর বৃত্তি করেছেন, কিন্তু 1983 সালে পাকিস্তান তাকে আটক করে। তাকে প্রায় 18 বছর ধরে পাকিস্তানের কারাগারে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল, তবে তিনি কখনোই তার দেশের বিরুদ্ধে মুখ খুলেননি এবং 18 বছর ধরে পীড়ন সহ্য করতে করতে পাকিস্তানের কারাগারেই তার জীবন শেষ হয়ে যায়। তো আসুন আমরা জানি বিখ্যাত গোয়েন্দা রবি কৌশিকের গুমনামি জীবনের পুরো কাহিনী। কিভাবে রয় এর এজেন্ট রবি কৌশিক পাকিস্তান সেনায় যোগদান করেছিলেন এবং কিভাবে মেজরের পদে পৌঁছেছিলেন, এবং কিভাবে তার আসল পরিচয় পাকিস্তানের কাছে উন্মুক্ত হয়েছিল। রবি কৌশিকের জন্ম 11 এপ্রিল 1952 সালে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার একটি পাঞ্জাবি পরিবারে। তার বাবা JM কৌশিক ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা, তাই তার শৈশব এমন একটি পরিবেশে কেটেছে যেখানে দেশপ্রেমের কথা প্রতিদিনই আলোচনায় আসত। এর প্রভাব রবি কৌশিকের উপরও পড়েছিল এবং তার মধ্যে দেশপ্রেমের অনুভূতি গভীরভাবে বেড়ে উঠেছিল। রবি যখন মাত্র 13 বছর বয়সী ছিলেন, তখন 1965 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। তাদের গ্রাম ভারত পাকিস্তান সীমান্তের কাছে ছিল এবং তার বাবা বিমান বাহিনীতে ছিলেন, তাই তিনি এই যুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতেন। 6 বছর পর 1971 সালে যখন তিনি তার ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করেন, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, যেখানে ভারতীয় সেনার সহযোগিতা করে এবং পরবর্তীতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। সেই যুদ্ধে পাকিস্তানি সেনা ব্যাপক পরাজয়ের মুখে পড়ে। এই দুই যুদ্ধ তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং কোথাও না কোথাও তার মধ্যে দেশকে কিছু দেয়ার অনুভূতি জেগে উঠেছিল, তবে তার বয়স এতটা ছিল না যে তিনি তার অনুভূতিকে কোনো নির্দিষ্ট পথে পরিচালনা করে দেশ সেবা করতে পারতেন। পড়াশোনার সময় তার অভিনয় এবং বিতর্কে বেশ আগ্রহ ছিল এবং তিনি তার কলেজের থিয়েটার গ্রুপে যোগ দেন। তাকে অভিনয় এত ভালো লাগত যে কলেজে বা কলেজের বাইরে যে কোনো নাটকে তিনি অবশ্যই অংশগ্রহণ করতেন। তার ব্যক্তিত্ব এবং তার স্টাইল ছিল দুর্দান্ত এবং তাকে প্রায়ই বলিউড অভিনেতা বিনোদ খন্নার সাথে তুলনা করা হতো। বিকম পড়ার সময় তাকে একবার লখনৌতে আয়োজিত একটি জাতীয় থিয়েটার ফেস্টিভ্যালে অভিনয়ের সুযোগও পেয়েছিলেন। তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল স্বাধীনতা সংগ্রামীদের চরিত্রে অভিনয় করতে। একবার তার কলেজে একটি সেনাবাহিনী ভিত্তিক এক নাটক হচ্ছিল, যেখানে তিনি একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছিলেন, যাকে অপারেশন চলাকালীন চীনা সেনারা ধরা পড়ে এবং অত্যন্ত নির্যাতন সহ্য করার পরও তিনি দেশের কোনো গোপন তথ্য দেন না। তিনি তার চরিত্রে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার অভিনয় দেখে কেউ চোখ সরাতে পারছিল না। কাকতালীয়ভাবে সেই নাটক একদিন বাস্তবতায় রূপ নেয়। যাই হোক, সেই নাটক দেখার জন্য উপস্থিত দর্শকদের মধ্যে কিছু কর্মকর্তাও ছিলেন, যারা রবি কৌশিকের অভিনয় এতটাই পছন্দ করেছিলেন যে তারা ঠিক করে ফেলেন নাটক শেষ হওয়ার পর ওই ছেলেটিকে তাদের অপারেশনে যোগ দেওয়ার প্রস্তাব দেবেন। এই সময় ছিল যখন পাকিস্তানে তাদের এজেন্টদের পাঠিয়ে ভারত বিরোধী গোপন তথ্য সংগ্রহ করে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি পর্যায়ে এক ধাপ এগিয়ে রাখছিল। 1971 সালের যুদ্ধ ছিল এর শ্রেষ্ঠ উদাহরণ। পাকিস্তানে তাদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে একটি বিশেষ ব্যক্তির খোঁজে ছিল এবং সেই খোঁজ পূর্ণ হয়েছিল রাবীন্দ্র কৌশিকের মধ্যে, যাদের মধ্যে দেশপ্রেমের তীব্র আবেগ এবং অসাধারণ অভিনয়ের দক্ষতা ছিল। রবি কৌশিকের নাটক শেষ হল, কর্মকর্তারা অবিলম্বে তার সামনে একটি গোপন এজেন্ট হিসেবে কাজ করার প্রস্তাব রাখেন। তারা তাকে রয় এবং এর অপারেশনের সম্পর্কে জানান এবং তার সামনে আসা সমস্ত ঝুঁকি সম্পর্কে অবহিত করেন। রাবীন্দ্র কৌশিক জানতেন যে যদি তিনি এই প্রস্তাব গ্রহণ করেন,
তবে তার জীবন শুধুমাত্র বিপদের মধ্যে থাকবে না, বরং তার ত্যাগও অজ্ঞাত হয়ে যাবে। তবে তিনি শুরু থেকেই দেশের জন্য কিছু বড় কাজ করতে চেয়েছিলেন, তাই দেশকে সাহায্য করার জন্য তিনি তার সব কিছু ঝুঁকির মধ্যে রেখে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেন। 1973 সালে রাবীন্দ্র কৌশিক বিকম ডিগ্রি অর্জন করেছিলেন। এখন তাকে রয় এর সাথে যুক্ত হতে দিল্লি যেতে হবে, তাই তিনি চাকরির অজুহাত দেখিয়ে দিল্লি চলে যান। সেখানের তাকে একটি গোপন এজেন্ট হিসেবে প্রস্তুত করতে 2 বছর পর্যন্ত প্রশিক্ষণ দেয়। কারণ তাকে পাকিস্তানে দীর্ঘ সময় ধরে গোপন তথ্য সংগ্রহের জন্য থাকতে হবে, তাই প্রথমে তাকে পাকিস্তানের ভূগোল সম্পর্কে পরিচিত করা হয়। তাকে পাকিস্তানের স্থান, পোশাক, ভাষা, এমনকি প্রতিটি ছোট বিবরণেও দক্ষ করা হয়। পাঞ্জাবি পরিবার থেকে আসার কারণে তিনি ইতিমধ্যে পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন, তাই তাকে সরাসরি উর্দু শেখানো হতে থাকে। উর্দু শেখানোর পাশাপাশি তাকে ইসলামী রীতিনীতি এবং ঐতিহ্য কঠোরভাবে অনুসরণের প্রশিক্ষণও দেওয়া হয়। এ সময় তিনি নামাজ পড়া এবং কোরআনের আয়াত স্মরণ করতে শুরু করেন। কয়েক মাসের মধ্যে তিনি এসব বিষয়ের উপর দক্ষ হয়ে ওঠেন। এরপর তার খতনা করা হয়, যাতে কখনো তাকে সন্দেহ বা আসল পরিচয় প্রকাশিত না হয়। রাবীন্দ্র কৌশিক জানতেন যে এর ফলে তার ধর্মীয় পরিচয় সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু তিনি দেশসেবার জন্য সবকিছু গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। তার সমস্ত সরকারি ডকুমেন্ট এবং রেকর্ড মুছে ফেলা হয়, যাতে তার ভারতীয় পরিচয় গায়েব হয়ে যায়। এরপর রয় তাকে একটি পাকিস্তানি নাগরিক হিসেবে পরিচয় দিতে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে। এই ডকুমেন্ট অনুযায়ী তার নাম আর কোনোদিন রবি কৌশিক ছিল না, এখন তার নাম ছিল নবী আহমেদ শাকির এবং এখন তিনি পাকিস্তানের ইসলামাবাদের নাগরিক। এখন তাকে একজন পূর্ণাঙ্গ রয় এজেন্ট হিসেবে তৈরি করার জন্য গোপনীয় অপারেশনের সমস্ত ছোট বড় কাজ শেখানো হয়েছিল। সমস্ত প্রস্তুতি শেষে রয় রবি কৌশিককে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং 1975 সালে তাকে স্থায়ীভাবে পাকিস্তানে পাঠানো হয়। সেখানে তাকে আন্ডার কভার থেকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ গোপন তথ্য ভারত পাঠাতে হয়। এই সময়ে ভারতীয় পঞ্জাবের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল, যেখানে খালিস্তান আন্দোলন জোরালোভাবে উঠছিল। এ অবস্থায় 1977 সালে জিয়াউল হক পাকিস্তানে এক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন, যা ভারত সরকারকে আরও বেশি চিন্তিত করে তোলে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মনে করতেন যে জিয়াউল হক পঞ্জাবে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে ভারত বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করতে পারেন। এর মধ্যে রয় পাকিস্তানে বসে তাদের এজেন্টদেরকে পাকিস্তানের প্রতিটি কার্যকলাপ নজরদারি করার নির্দেশ দেয়। এমন পরিস্থিতিতে রাবীন্দ্র কৌশিক মাত্র 2 বছর আগে পাকিস্তানে এজেন্ট হিসেবে পৌঁছেছিলেন, তবে তবুও তিনি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তার কাজ ভালোভাবে চালিয়ে যাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পাশাপাশি রাবীন্দ্র কৌশিক পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনেও মনোযোগী ছিলেন। এটি ছিল তার বৃহৎ পরিকল্পনার পার্ট। প্রথমে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে LLB ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পাকিস্তানি সেনায় যোগ দিতে চেয়েছিলেন। সে সময় পাকিস্তানি সরকার সেনার নির্দেশে কাজ করছিল, এবং যদি তিনি পাকিস্তানি সেনায় একটি পদ পেতে সফল হতেন, তবে তা ভারতের জন্য বেশ উপকারী হতো। কিন্তু যখন তিনি এই ইচ্ছা রয় কর্তৃপক্ষের সামনে রাখেন, তখন তাকে তা স্পষ্টভাবে অস্বীকার করা হয়। রয় কর্তৃপক্ষের আশঙ্কা ছিল যে এমন করলে রাবীন্দ্র কৌশিক পাকিস্তানি সেনার দ্বারা ধরা পড়ে যেতে পারে, যেহেতু তিনি পাকিস্তানি সেনায় যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এই অস্বীকৃতির পরও রাবীন্দ্র কৌশিক পাকিস্তানি সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছাড়েননি। যখনই পাকিস্তানি সেনায় কোনো পদ খালি হতো, তিনি তা রয় এর সিনিয়রদের জানাতেন। এভাবে একবার পাকিস্তানি মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একটি পদ খালি হলে রয় তাকে এই পদে আবেদন করার অনুমতি দেয়। তার দক্ষতার কারণে তিনি এই পরীক্ষায় প্রথমবারেই পাশ করেন। পরীক্ষায় সফল হওয়ার পর তাকে পাকিস্তানি সেনায় কমিশন অফিসার হিসেবে পোস্টিং দেওয়া হয়। পাকিস্তানি সেনায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার কারণে ভারতকে পাকিস্তানের অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাওয়া শুরু হয়। এ সময় তিনি পাকিস্তানি সেনার ব্যাটালিয়নগুলির চলাচল, গুরুত্বপূর্ণ অফিসারদের পোস্টিং এবং যুদ্ধ সরঞ্জামের ট্রেনগুলির চলাচল সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভারতকে পাঠান। তবে সে সময় আজকের মতো উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, ফলে বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করা আন্ডার কভার এজেন্টদের কাজ ছিল খুবই ঝুঁকিপূর্ণ। রাবীন্দ্র কৌশিককে তার সংগৃহীত তথ্য ভারত পাঠানোর জন্য পোস্টাল সিস্টেম ব্যবহার করতে হতো। প্রথমে তিনি সংগৃহীত সমস্ত তথ্য অবিনশ্বর কালিতে লিখে তা একটি চিঠির আকারে কুয়েত বা দুবাই পাঠাতেন, সেখান থেকে ভারতীয় এজেন্টরা তা ভারতে পৌঁছে দিতেন। তার পাঠানো তথ্য ভারত পৌঁছাতে কখনো সপ্তাহ, কখনো মাসও লেগে যেত। এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের কারণে তাকে সব সময় ধরা পড়ার আশঙ্কা ছিল। তাই তিনি সন্দেহের বাইরে থাকতে পাকিস্তানি সমাজের সঙ্গে খুবই মিশে থাকতেন।
তার অভিনয় দক্ষতা তার সবচেয়ে বড় সাহায্য করেছে। তিনি এমন একটি চেহারা তৈরি করেছিলেন যার পেছনের আসল পরিচয় কেউ বুঝতে পারত না। তার ভালো আচরণ এবং কাজের মাধ্যমে তিনি খুব শিগগিরই তার বিভাগের সহকর্মীদের বিশ্বাস অর্জন করেছিলেন। পাকিস্তানি পরিচয় আরও শক্তিশালী করার জন্য তিনি তার বিভাগের একজন টেইলরের মেয়ে আমানত নবীর সাথে বিয়ে করেন, যার থেকে তাদের একটি ছেলে হয়, যার নাম তিনি আরিব রেখেছিলেন। একটি পুরো পরিবার তৈরি করার পরও তিনি এতটাই সাবধান ছিলেন যে তিনি তার স্ত্রী এবং ছেলেকে কখনো নিজের আসল পরিচয় সম্পর্কে কিছু জানাতে দেননি। এর মাধ্যমে তিনি পরিবারকে কখনো নিজের কাজের অন্তরায় হতে দেননি। ভারতের জন্য একজন এজেন্ট হিসেবে তার দায়িত্ব ঠিকভাবে পালন করার পাশাপাশি তিনি পাকিস্তানি সেনা অফিসারদের মনও জয় করতে সক্ষম হচ্ছিলেন। কয়েক বছর পর তার কাজের জন্য তাকে পাকিস্তানি সেনায় পদোন্নতি দেওয়া হয় এবং তিনি মেজর পদে উন্নীত হন। পাকিস্তানি সেনায় তার মেজর হওয়া ভারতের গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় সুযোগ এনে দেয়। মেজর পদে থাকার কারণে তার পাকিস্তানি সেনার উচ্চপদস্থ অফিসারদের এবং কখনো কখনো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ হওয়া শুরু হয়। এখন রবীন্দ্র কৌশিক পাকিস্তানি সেনার গোপন তথ্য এবং সব গোপন চলাচল সম্পর্কে জানতে পারতেন, যা তিনি চতুরতার সঙ্গে রয়কে পাঠিয়ে দিতেন। তাদের ইন্টেলিজেন্সের কারণে ভারত একাধিকবার পাকিস্তানের অনুপ্রবেশ নস্যাৎ করতে সক্ষম হয়েছিল। পাকিস্তানি অনুপ্রবেশকারীরা একাধিকবার রাজস্থান সীমান্তের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে প্রতিবার রবীন্দ্র কৌশিকের তথ্যের কারণে পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল। পাকিস্তান এতটাই বিপর্যস্ত ছিল যে তারা ভারত বিরোধী যা কোনো পরিকল্পনা করত, তার আগেই রয় এর পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো শক্তিশালী কৌশল তৈরি হয়ে যেত, যার ফলে পাকিস্তানের অভিযান শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে যেত এবং তাকে তার পদক্ষেপগুলো পিছিয়ে নিতে বাধ্য হতে হতো। এভাবে রবীন্দ্র কৌশিকের বছরের পর বছর ধরে চলা প্রস্তুতি, উৎসর্গ ও কঠোর পরিশ্রম অবশেষে ফল দিচ্ছিল এবং পাকিস্তানি সেনায় তার উচ্চ পদ তাদের জন্য একটি বড় অ্যাসেট হয়ে দাঁড়িয়েছিল। 1979 সালের পর রবীন্দ্র কৌশিকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে রবীন্দ্র কৌশিক যে তথ্যগুলি ভারতকে পাঠিয়েছিলেন তা আজ পর্যন্ত পাবলিক ডোমেনে প্রকাশিত হয়নি, তবে এটা নিশ্চিত যে তার পাঠানো তথ্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যন্ত সহায়ক ছিল। একবার তার তথ্যের কারণেই 20,000 ভারতীয় সেনার জীবন রক্ষা করা হয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হল তিনি অত্যন্ত দক্ষভাবে এবং নিঃশব্দে নিজের পরিচয় প্রকাশ না করে এই সমস্ত কাজ সম্পন্ন করেছিলেন। তার কীর্তি শুধু রয় এর কর্মকর্তাদেরই নয়, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও গভীরভাবে প্রভাবিত করেছিল এবং তিনি তাকে ব্ল্যাক টাইগার উপাধি দিয়েছিলেন। এরপর থেকে রবীন্দ্র কৌশিক ভারতীয় প্রতিরক্ষা সার্কেলগুলিতে ব্ল্যাক টাইগার নামেই পরিচিত হয়ে ওঠেন। পাকিস্তানে কাজ করার সময় তিনি 3 থেকে 4 বার ভারতও এসেছিলেন। যখনই তাকে ভারতে আসতে হতো তাকে প্রথমে দুবাই আসতে বলতো এবং তারপর সেখানে থেকে তার ভারতের জন্য আসার ব্যবস্থা করা হতো। পাকিস্তানে থাকা অবস্থায় তিনি প্রায়ই তার পরিবারকে চিঠি লিখতেন। তিনি তার বাবা মাকে এটি বিশ্বাস করিয়ে রেখেছিলেন যে তিনি দুবাই যে কাজ করছেন। রবীন্দ্র কৌশিককে পাকিস্তানে থাকা অবস্থায় তখন পুরো 6 বছর হয়ে গিয়েছিল। এই সময়ে তিনি শুনতে পান যে তার ছোট ভাই এর বিয়ে হতে চলেছে এবং তিনি তার ভাই এর বিয়েতে অংশ নিতে চান। তাই তাকে পাকিস্তানি সেনা থেকে ছুটি নিতে হয়েছিল। এজন্য তিনি পাকিস্তান কর্মকর্তাদেরকে মিথ্যা বলেছিলেন যে তিনি সৌদি আরব যেতে চান এবং সেখানে উমরা করতে চান, এজন্য তাকে দীর্ঘ ছুটি প্রয়োজন। উমরাহ করার কারণে তার জন্য পাকিস্তানে দীর্ঘমেয়াদী ছুটি মঞ্জুর করা হয়। এদিকে রয় তাকে ভারত আসার অনুমতি দেয়। এরপর রবীন্দ্র কৌশিকের জন্য রয় প্রথমে সৌদি আরবের ব্যবস্থা করেছিল, তারপর সেখান থেকে তিনি দুবাই আসেন এবং অবশেষে সেখানে থেকে ভারত পৌঁছান। তিনি তার পরিবারের সদস্যদেরকে দুবাইয়ে থাকার ব্যাপারে বিশ্বাস করানোর জন্য তাদের জন্য অনেক উপহারও কিনে নিয়েছিলেন। দীর্ঘ সময় পর তার বাড়িতে ফিরে আসলে পরিবারের সবাই খুব খুশি হয়েছিল এবং ছোট ভাই এর বিয়ের আনন্দ তার উপস্থিতিতে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে এই সময়ে পরিবারের সদস্যরা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। বিয়ের বিষয়টি এড়ানোর পর তিনি জানিয়ে দেন যে তিনি আমানত নামক একজন মেয়ের সাথে বিয়ে করেছেন। বিয়ে না জানিয়ে করার কারণে তার বাবা মা কিছুটা নারাজ হলেও তারা তাদের ছেলের সংসারী হওয়ার কারণে খুশি ছিলেন। রবীন্দ্র কৌশিক তখন বুঝতে পারেননি যে এটাই ছিল তার পরিবারের সঙ্গে দেখা করা শেষ সময়, তাদের হাসিমুখ, মা বাবার মুখের হাসি এবং ভাইয়ের আনন্দ, এইসব দৃশ্য তিনি আর কখনো দেখতে পাবেন না। 1981 ছিল সেই শেষ বছর যখন তিনি তাদের সাথে মিলিত হয়েছিলেন, কারণ এর পরবর্তী সময়ে তার জন্য কঠিন সময় অপেক্ষা করছিল এবং তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছিল। ভাইয়ের বিয়েতে অংশ নেওয়ার পর রবীন্দ্র কৌশিক পাকিস্তানে ফিরে গিয়ে আবার তার কাজ শুরু করেন।
অনেক বছর ধরে গুপ্তচর তথ্য সংগ্রহ করার পর তার সাহস অনেক বেড়ে গিয়েছিল এবং এখন তিনি তার সীমার বাইরে গিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করতে শুরু করেছিলেন। এই সময়ে তিনি পাকিস্তানের পারমাণবিক শক্তি কেন্দ্রের সম্পর্কেও অনেক গোপন তথ্য রয়ে পাঠিয়েছিলেন। তবে তখন পর্যন্ত বারবার তাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় পাকিস্তানি সেনা ও আইএসআইও সতর্ক হয়ে গিয়েছিল। তাদের সন্দেহ ছিল যে কেউ সেনাবাহিনীর মধ্য থেকে তথ্য ফাঁস করছে। ফলে পাকিস্তানি সেনার কর্মকর্তাদের রেকর্ড খতিয়ে দেখা হতে থাকে। এর মধ্যে রবীন্দ্র কৌশিকের রেকর্ডও খতিয়ে দেখা হয় এবং উচ্চ কর্মকর্তারা জানতে পারেন যে পাকিস্তানে তার কোনো আত্মীয় স্বজন নেই। এই তথ্য পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে কৌশিক সম্পর্কে সন্দেহ সৃষ্টি করেছিল, তবে শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গণ্য করা যায়নি। রবীন্দ্র কৌশিকও জানতেন যে পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি এবং আইএসআই ভারতীয় এজেন্টদের খুঁজতে লাগেছে এবং বিপদ তার উপরও আসতে পারে। কিন্তু তিনি নিজের জীবনকে অগ্রাহ্য করে তার কাজ চালিয়ে গিয়েছিলেন। এখন পর্যন্ত পাকিস্তানে ৮ বছর থাকার পর রবীন্দ্র কৌশিক দেশের জন্য গুপ্তচর বৃত্তি করে অনেক সাহায্য করেছিলেন। তবে ১৯৮৩ সালে ছিল তার জীবনে এমন এক বড় ঝড় যা সবকিছু পরিবর্তন করে দিয়েছিল। এটি শুরু হয় যখন একই বছর ইনায়েত মসিহ নামক এক এজেন্টকে একটি বিশেষ বার্তা সহ রবীন্দ্র কৌশিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পাঠায়। ইনায়েত মসিহ সহজেই সীমা পার করে পাকিস্তানে চলে যান এবং সেখানে গিয়ে রবীন্দ্র কৌশিকের সঙ্গে দেখা করার চেষ্টা করতে থাকেন। কিন্তু একদিন তিনি পাকিস্তানি গোয়েন্দা অফিসারদের হাতে ধরা পড়েন। ধরা পড়ার পর তাকে ব্যাপক নির্যাতন করা হয়। অনেক দিন ধরে ইনায়েত মসিহ পাকিস্তানের সেনাদের সমস্ত ভয়াবহ যন্ত্রণা সহ্য করেন, তবে যখন তার জীবন বিপদের মুখে পড়ে তখন তিনি ভেঙে যান এবং পাকিস্তানে চালানো সব অপারেশনের তথ্য পাকিস্তানি অফিসারদের কাছে ফাঁস করে দেন। তিনি এমনকি জানান যে পাকিস্তানি সেনার মেজর নবী আহমদ শাকির আসলে এর এজেন্ট রবীন্দ্র কৌশিক এবং তাকে পাকিস্তানে পাঠিয়েছে। নবী আহমদ শাকিরের আসল পরিচয় ফাঁস হওয়ার পর পাকিস্তানি কর্মকর্তারা হতবাক হয়ে যান। প্রথমে তারা বিশ্বাসই করতে পারেননি যে নবী আহমদ শাকির ভারতীয় এজেন্ট, তবে যখন পাকিস্তানে তার কোনো আত্মীয় নেই এমন তথ্য পাওয়া যায় তখন তাদের সন্দেহ আরও গভীর হয়। কারণ রবীন্দ্র কৌশিক তখন পাকিস্তান সেনায় মেজর হিসেবে কর্মরত ছিলেন। এই তথ্যের ভিত্তিতে শুধুমাত্র তাকে গ্রেপ্তার করা সম্ভব ছিল না, তাই তার পরিচয় প্রকাশ করার এবং তাকে ধরার জন্য পাকিস্তানি কর্মকর্তারা একটি ফাঁদ পেতে তৈরি করেন। ইনায়েত মসিহকে আবার নবী আহমদ শাকিরের সঙ্গে দেখা করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে তারা যখন একসঙ্গে দেখা করবে তখনই অফিসাররা তাদের ধরা নিতে পারেন। এরপর পাকিস্তানি ট্র্যাপে পড়ে ইনায়েত মসিহ সোজা নবী আহমদ শাকিরকে একটি বার্তা পাঠান এবং তাকে একটি পার্কে দেখা করার জন্য ডাকেন। পাকিস্তানি পরিকল্পনার অজান্তে রবীন্দ্র কৌশিকও ইনায়েতের সঙ্গে দেখা করতে ওই পার্কে চলে যান এবং একটি বেঞ্চে বসে অধীর আগ্রহে ইনায়েতের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছু সময় পর ইনায়েত মসিহ সেখানে উপস্থিত হন এবং রবীন্দ্র কৌশিক তার অজান্তে আসন্ন বিপদের কথা না জানিয়ে আনন্দের সাথে তার সাথে কথা বলতে শুরু করেন। আশপাশে লুকিয়ে থাকা পাকিস্তানি কর্মকর্তারা এই দৃশ্য দেখে তাদের সন্দেহ পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে নবী আহমদ শাকির পাকিস্তানি সেনার ভুয়া ছদ্মবেশে একজন এজেন্ট। তৎক্ষণাৎ পাকিস্তানি কর্মকর্তারা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে রবীন্দ্র কৌশিককে গ্রেপ্তার করে ফেলেন। রবীন্দ্র কৌশিকও তাদের দেখে হতবাক হয়ে যান যে তার পরিচয় উন্মুক্ত হয়ে গেছে এবং ভারতীয় গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে দ্রুত পাকিস্তানের সিয়ালকোটের জেলে পাঠানো হয়। তার জীবন নরক হয়ে গিয়েছিল। পাকিস্তানি সেনারা তাকে 2 বছর ধরে অত্যন্ত নৃশংসভাবে নির্যাতন করেছিল। তাকে এমনভাবে পেটানো হয়েছিল যে কখনো কখনো মনে হতো যে মৃত্যু তাকে গ্রাস করলে ভালো হতো। কখনো তাকে বেঁধে বরফের উপর শুইয়ে অত্যাচার করা হতো, কখনো তাকে ছোট অন্ধকার ঘরে রাখা হতো, কখনো তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি, আবার কখনো পানি পর্যন্ত না দিয়ে তাকে কষ্ট দেওয়া হতো। পাকিস্তানিরা তার উপর প্রতিটি অত্যাচার করেছিল যাতে সে ভেঙে পড়ে এবং তার মুখ খুলে দেয়, কিন্তু এত কষ্টের পরেও তিনি ভাঙেননি। এরপর তাকে এমন প্রলোভন দেওয়া হয়েছিল যে যদি সে ভারতীয় সেনার গোপন তথ্য দেয় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। তবে তার মধ্যে দেশপ্রেম এত গভীর ছিল যে কোনো কষ্ট, কোনো নির্যাতন কিংবা কোনো প্রলোভন তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারছিল না। তাকে যে কোনো শাস্তি দেওয়া হোক, তাকে কোনো কষ্ট দেওয়া হোক, তবুও দেশ থেকে বিশ্বাসঘাতকতা করা তার পক্ষে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। পাকিস্তানিদের সমস্ত আশার বিরুদ্ধে তিনি মুখ খুললেন না এবং দেশের সাথে সম্পর্কিত কোনো গোপন তথ্য ফাঁস করলেন না। তার বিরুদ্ধে মামলা চলতে থাকল এবং ১৯৮৫ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
কিন্তু পরে পাকিস্তানি সুপ্রিম কোর্ট তার শাস্তি পরিবর্তন করে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এইভাবে পাকিস্তান তাদের প্রচেষ্টা দিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করেছিল। তাকে প্রথমে পাকিস্তানের সিয়ালকোট, তারপর কোট লখপত এবং শেষ পর্যন্ত মিয়ানওয়ালি জেলে রাখা হয়। বছর পর বছর চলে গেল, কিন্তু পাকিস্তানের অত্যাচার একটুও কমেনি এবং রাবীন্দ্র কৌশিকের সাহসও কখনো ভেঙে যায়নি। তাকে অনেক দিন ক্ষুধার্ত রেখে এবং অনেক দিন পিপাসার্ত রেখে অত্যাচার করা হতো, কিন্তু তিনি কখনো নিজের দেশকে বিশ্বাসঘাতকতা করেননি এবং কোনো তথ্য ফাঁস করেননি। তার আশা ছিল যে দেশের জন্য তিনি এত কিছু করেছেন, সেই সরকার তাকে মুক্তি দেওয়ার জন্য কিছু না কিছু করবে। এর আগে ভারত ও পাকিস্তান পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একে অপরের অনেক এজেন্টকে মুক্তি দিয়েছে, কিন্তু রাবীন্দ্র কৌশিকের ক্ষেত্রে এমন কিছু হয়নি। তাই একসময় তিনি গোপনে তার পরিবারকে চিঠি পাঠানো শুরু করেন। চিঠির মাধ্যমে তার পরিবার প্রথমবার জানতে পারে যে রাবীন্দ্র কৌশিক পাকিস্তানের জেলে বন্দী আছেন এবং তিনি দুবাইতে নয়, বরং দেশের জন্য একজন এজেন্ট হিসেবে তার আসল পরিচয় গোপন রেখে পাকিস্তানে বসবাস করছেন। এরপর তার পরিবার তাকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় সরকারের কাছে বারবার আবেদন জানায়, কিন্তু কোনো লাভ হয়নি। এর ফলে তার পিতার হৃদয়বিদারক শোকের সৃষ্টি হয় এবং কিছু দিনের মধ্যে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু ঘটে। তার লেখা চিঠিগুলি ভারতেও ছড়িয়ে পড়তে শুরু করে এবং মানুষ জানতে পারে যে ভারতীয় সরকার তাকে মুক্তি দেওয়ার জন্য কিছুই করছে না। তাই রাবীন্দ্র কৌশিকের মনে হতে থাকে যে তার নিজ দেশ তাকে ত্যাগ করেছে। সে এক চিঠিতে এমন কিছু লেখেন যা পড়ে যে কোনো হৃদয়বান মানুষ আবেগপ্রবণ হয়ে উঠবে। তিনি লিখেছিলেন, ভারতের মতো বড় দেশের জন্য আত্মত্যাগ করা ব্যক্তিরা কি এমন পায়? প্রায় 1-8 বছর তিনি জেলেতে জীবন ও মৃত্যুর মাঝে লড়াই করেছেন। এই সময়ে পাকিস্তানের বর্বরতার কারণে তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি টিউবারকুলোসিস ও হার্ট ডিজিজের মতো গুরুতর রোগে আক্রান্ত হয়েছিলেন। তার পরিবার তাকে চিকিৎসা করার জন্য ভারতীয় সরকারের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এরপর তিনি আরেকটি চিঠি লিখেছিলেন, যদি আমি একজন আমেরিকান হতাম, তবে 3 দিনের মধ্যে আমাকে মুক্তি দেওয়া হতো। এই চিঠির 3 দিন পরই যথাযথ চিকিৎসা না পেয়ে রাবীন্দ্র কৌশিক নভেম্বর 2000 সালে পাকিস্তানের সেন্ট্রাল জেল মিয়ানওয়ালিতে পৃথিবীকে বিদায় বলেন। সবচেয়ে দুঃখের বিষয় ছিল যে দেশের জন্য তার সর্বস্ব উৎসর্গকারী রাবীন্দ্র কৌশিকের মৃতদেহ ভারত আনতে পারেনি। তার মৃতদেহ পাকিস্তানের মুলতান শহরের একটি জেলে দাফন করা হয়েছিল। তার পরিবারের জন্য সবচেয়ে বড় দুঃখ ছিল যে ভারতীয় সরকার কখনো তাকে ভারতীয় হিসেবে গ্রহণ করেনি। রাবীন্দ্র কৌশিকের ছোট ভাই একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা সরকার থেকে কোনো আর্থিক সাহায্য চাননি, শুধু সরকারকে দেশ সুরক্ষায় রাবীন্দ্র কৌশিকের অবদানের সম্মান জানাতে বলেছিলেন। তার ছোট ভাই আরও বলেছিলেন, যখন ইউনিফর্ম পরা সেনাদের এত সম্মান দেওয়া হয়, তখন দেশের জন্য সব কিছু ত্যাগ করে শত্রু দেশের মধ্যে গোপন অপারেশন চালানো লোকদের কেন সেই সম্মান দেওয়া হয় না? কিন্তু পৃথিবীর কঠিন সত্য হল যে স্পাই ধরা পড়ে তার আর কোনো জাতি বা দেশ থাকে না। যে দেশের জন্য সে নিজের জীবন উৎসর্গ করে, সেই দেশের তার নিজস্ব পরিচয় পর্যন্ত তাকে পাওয়া যায় না। তবে অনেক বছর পর সরকার তাদের পরিবারকে পেনশন হিসেবে প্রথমে প্রতি মাসে 5 টাকা এবং পরে আরও কিছু টাকা পাঠানো শুরু করেছিল। এই প্রক্রিয়া তার মা আমলা দেবীর জীবিত থাকার সময় পর্যন্ত চলেছিল, কিন্তু তার মৃত্যুর পর এই পেনশন বন্ধ করে দেওয়া হয়। কূটনৈতিক কারণে সরকার কখনোই রাবীন্দ্র কৌশিককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে রাবীন্দ্র কৌশিকের জীবনের উপর ভিত্তি করে অনেক সিনেমা তৈরি হয়েছে, যার মধ্যে রোমিও, আকবর, ওয়াল্টার এবং এক থা টাইগার উল্লেখযোগ্য। খুব শীঘ্রই দ্য ব্ল্যাক টাইগার নামক একটি বায়োপিকও তার উপর তৈরি হতে চলেছে। তবে সত্যি হল যে তার শেষ সময়ে তিনি নিজের মাতৃভূমির মাটি পর্যন্ত পেতে পারেননি। তবে পৃথিবীতে যখনই দেশপ্রেমের জন্য আত্মত্যাগীদের কথা বলা হবে, তখনই রবি কৌশিকের নাম শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে উল্লেখ করা হবে। সারা বিশ্ব এমন হাজারো এজেন্ট ছড়িয়ে আছে এবং প্রতিনিয়ত তাদের দেশকে সেবা করে যাচ্ছে। তেমনি আরেকজন দুর্ধর্ষ এজেন্ট ছিল মোসাদের এলি কোহেন। এলি কোহেন এর গল্প শুনতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দুর্ধর্ষ স্পিওনাজ মিশন বা জীবনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং স্পিওনাজ ইউনিভার্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।